ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল অন্তর্বর্তী সরকার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভারতের জনগণকে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি। লাগামহীন মূল্যস্ফীতিতে দিশাহারা মানুষ, খরচ বাঁচাতে খাবার কমিয়ে দিচ্ছে নিম্ন মধ্যবিত্তরা, দ্রুত সরকারি পদক্ষেপের তাগিদ। চট্টগ্রামে আবাসিক এলাকায় জাহাজ ভাঙা শিল্পের ভারী লোহার স্ক্র্যাপ কারখানা, দূষিত হচ্ছে পরিবেশ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬। এবছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৫১৭ জনে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অপপ্রচার সহ কয়েকটি ইস্যুতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করা হয়েছে। দুই দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ এমন শক্ত পদক্ষেপ নিল। এক চিঠিতে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়। এর আগে আগরতলার বাংলাদেশ সহকারী কমিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে ভারতের জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের ১৪৫ নাগরিক বিবৃতি দিয়েছেন। একসাথে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার কথা জানান তারা। আবারও নাগালের বাইরে খাদ্য মূল্যস্ফীতি পৌঁছে গেছে ১৪% কাছাকাছি। টানা ৮ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরে। সার্বিক মূল্যস্ফীতি ১১% বেশি হলেও জাতীয় মজুরি হার বাড়ছে না। এতে করে খাবার কমিয়ে দিতে বাধ্য হচ্ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা তদারকির তাগিদ গবেষকদের। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা ক্রয়ের জন্য যদি আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়, সেটি মূল্যস্ফীতি। ক্রেতার আয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য না হলে তখন এটি সমস্যা হয়ে দাঁড়ায়। দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাটবাজার থেকে ৭৫০ পণ্য ও সেবার মূল্যের ওপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এতে দেখা যায় গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮%। এটি গত ১৩.৫ বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। মধ্যবিত্তরা তো সবসময় চাপের মধ্যে থাকে। এখন যে খাবারগুলো একটু চিপে পাওয়া যায় সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করতেছি। যেমন আমরা আগে 2 কেজি মাছ নিলে 2 দিন খাইতাম, এখন 2 কেজি মাছ নিলে 4 দিন খাওয়া লাগে। সামনের পরিস্থিতি কি হবে তা আমরা বলতে পারতেছি না, নিশ্চয়তা পাইতেছি না যে আমরা আদৌন্ত কি খেতে পারবো কিনা। আগে কিনতাম, বাজার করতাম অনেক, এখন তা করতে পারি না। অতি মূল্যস্ফীতির সঙ্গে প্রকৃত মজুরির কোনো সামঞ্জস্য নেই। এভাবে চলতে থাকলে স্বল্প আয়ের মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব বেশি পড়বে। 1 কেজি বাগুন কিনতে গেলে পারে, আলু কিনতে গেলে পারে, তেল কিনতে গেলে আর মনে করেন যে মাছ কিনতে পারিনি। চাল পালে এক অক্ট মনে করেন আসছে গা পিস মরিচতে ডেলে খায়। পার ডে যে খরচ হয় সেই খরচে এটা আমার কুলায় না, আরও ঋণ হতে হয়। 1 কেজি আলুর দাম যখন ৮০ টাকা তাহলে আর কি করা লাগে। BBS এর হিসেবে একটি পরিবারকে আয়ের ৪৮% অর্থই খাবার কেনার পেছনে খরচ করতে হয়। অন্যদিকে গরিব পরিবারকে খরচ করতে হয় 2/3। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা সেই উৎপাদনের আয়টা ভোগ করছে। প্রোটিন ইনটেক কম, মানুষের যে অপুষ্টির সংখ্যা কিন্তু বাড়ছে। নেটওয়ার্কটাকে ধরতে হবে, এই নেটওয়ার্কটাকে চিহ্নিত করতে হবে। সাস্টেনেবিলিটি যদি না থাকে সেই উৎপাদন সেটা যুক্ততা মানে সেটা ব্যর্থ হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপও তেমন কাজে আসছে না। দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানি শর্ত শিথিল সহ বাজার মনিটরিং ও ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এবার রংপুরের বাজার পরিস্থিতির খবর জানবো সহকর্মী শফিউল করিম শফিকের কাছে থেকে। শফিক, আপনার কাছে জানতে চাই, রংপুরে মূল্যস্ফীতির কোনো প্রভাব দেখছেন কিনা, কৃষকরা কি বলছেন? শফিক।
আমি কিন্তু রংপুরের যে ঐতিহ্যবাহী সিটি বাজার আছে, এই সিটি কর্পোরেশনের যে ঐতিহ্যবাহী কাঁচা বাজার আছে, এই কাঁচা বাজার থেকে আপনাকে যদি বলি যে উত্তর অঞ্চলের যে এই ঐতিহ্যবাহী বাজারে, এই বাজারে কিন্তু নতুন সবজি নামা শুরু করেছে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি এবং সহ বিভিন্ন যে শীতের বাজার আছে, এই শীতের সবজিগুলো কিন্তু নামা শুরু করেছে। আপনাকে যদি বলি যে রংপুরে কিন্তু ইতিমধ্যেই নতুন আলু নামা শুরু করেছে। নতুন আলুর মূল্য কিন্তু 110 টাকা, কিন্তু পুরাতন যে আলু আছে সেই ধারাবাহিকভাবে এই আলুর মূল্য কিন্তু 70 টাকা। পটল হচ্ছে 50 টাকা, সিম 50 টাকা, টমেটো 120 টাকা, শসা 80 টাকা, বেগুন 40 টাকা, করলা 80 টাকা, বরবটি 80 টাকা, ফুলকপি 50 টাকা এবং বাঁধাকপি 40 টাকা সহ কিন্তু বিভিন্ন যে সবজি আছে, বিশেষ করে লাউ সহ বিভিন্ন যে কাঁচা সবজি আছে, এই কাঁচা সবজিগুলো কিন্তু তারা এখন বিক্রেতারা বিক্রি শুরু করেছে। এখন এখানে কিন্তু এই যে আপনাকে যদি দেখাই যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে যারা বিক্রি করা শুরু করেছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। বিক্রেতা যারা বিশেষ করে প্রান্তিক জনপথে যারা কৃষক, তারা কিন্তু সরাসরি বলছে যে এই বাজারগুলো যে দামে তারা বিক্রি করতেছে সেই মূল্যে কিন্তু তাদের উৎপাদন খরচ হচ্ছে না। আরেকটি রংপুরের যে জেলা প্রশাসক আছে রবিউল ফয়সাল এবং ভোক্তা অধিকার সহ বিভিন্ন যে ব্যক্তি আছে, তারা কিন্তু প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু বারবার বাজার মনিটরিং করার চেষ্টা করছে। আমাদের এখানে একজন বিক্রেতা আছে, তার কাছে আমরা জানবো যে নতুন সবজি কি কি নামা শুরু করেছে। নতুন সবজি এখন নতুন আলু 100 টাকা বা 110 টাকা, সিম মনে করেন 60 টাকা কেজি, কাঁচা তরকারির দাম একটু কমের দিকে এখন। খটখটিয়ার বেগুন আছে 60 টাকা কেজি, টমেটো আছে আপনার দেশি টমেটো 100 টাকা কেজি, এই কাঁচামরিচ 60 টাকা 80 টাকা কেজি, পেঁয়াজ বেচতেছি 90 টাকা কেজি। আগের চেয়ে অনেক আর কি বাজার একটু কম, 10-20 টাকা বাজার কেজিতে কম। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু একজন বিক্রেতা, যে খুচরা বিক্রেতা, এই বিক্রেতার কাছে শুনলেন যে আসলে তারা যে অন্যান্য মানে মাসের তুলনায়, অন্যান্য সপ্তাহের তুলনায় যে কাঁচা সবজি বিক্রি করে, এ সপ্তাহে কিন্তু অন্যান্য সপ্তাহের তুলনায় 2, 4, 5 টাকা 10 টাকা সহ এভাবে ধারাবাহিক ভাবে কিন্তু প্রত্যেকটি মূল্যেরই মানে জিনিসেরই কিন্তু কাঁচা বাজার যে আছে তাদের কিন্তু মূল্য কমা শুরু করেছে। তবে নতুন আলু কিন্তু নতুন বছরেই নামা শুরু করেছে। তার কিন্তু আলুর দামটা, বিশেষ করে আলুর দাম কিন্তু একেবারে ধরা ছোঁয়ার বাইরে। বিশেষ করে 110 টাকা থেকে 20 টাকা কিন্তু এই আলুর মূল্য এখন খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। লিজা, এই ছিল রংপুর সিটি কর্পোরেশন থেকে কাঁচা বাজারের সর্বশেষ। জি শফিক, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম নগরীর সরাইপাড়া আবাসিক এলাকায় গড়ে উঠেছে জাহাজ ভাঙা শিল্পের ভারী লোহার স্ক্র্যাপ কারখানা। এতে বিকট শব্দ, লোহার গুঁড়ি, ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। তবে পরিবেশ অধিদপ্তর বলছে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নগরীর 12 নং সরাইপাড়া ওয়ার্ডের সাগরিকা রোডের দক্ষিণ পাশে রয়েছে আবাসিক প্লট। প্লট মালিকদের কেউ কেউ বহুতল ভবন নির্মাণ করলেও অন্যান্যদের খালি জায়গায় গড়ে উঠেছে শিল্প কারখানা। ভারী শিল্পের যন্ত্রপাতি স্থাপন করায়, জাহাজ ভাঙা শিল্পের লোহার স্ক্র্যাপ গাইডিং সহ অন্যান্য মেশিন দ্বারা কাটায় বিকট শব্দের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু, অসুস্থ রোগীরা। দেখা দিয়েছে অ্যালার্জি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ ব্যাধি। নাকে মুখে ঢুকে মানুষের ক্ষতি হয়। এন্ডিং মেশিন দিয়ে মনে করেন যখন ফ্ল্যাট করে তখন এগুলা ধুলাবালি রাস্তার খাইলে বিল্ডিং এ না, অনেকে রাস্তার গাড়ি, রাস্তার মানুষ সবার ক্ষতি হয়। যেভাবে রাত্রে সকালে শুরু করে, ফজর ধরে শুরু করে, রাত্রে 2টা-3টা বাজাও অনেক সময় বিশাল বড় বড় লোহার এক একটা কথা ফালা দিয়ে কলজি পর্যন্ত কাপড়ে দুপ দাপ করে পড়ে, আর অনেক শব্দ হয়। তবে কারখানা মালিকরা বলছেন বর্তমানে এখানে আবাসিক ভবন গড়ে উঠলেও তাদের কিছু করার নেই। আমরা এখানে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা এটা কমপ্লেন করছি এবং পরিবেশ অধিদপ্তরে গেছি, এরা আমাদের কোনো কার্যকারীকে অ্যালাউ করতেছে না। ধুলাবালি আপনার ঘরে আমাদের অপরিষ্কার হইতেছে, ময়লা হইতেছে, কথা বুঝেন নাই। তারপর ধরেন
শব্দ দূষণটা তো অবশ্যই শরীরের জন্য খারাপ। প্রতিষ্ঠানগুলোর বয়স তো 20 থেকে 25 বছর, এখানে আবাসিক বাড়ি হয়েছে মাত্র 2 বছর হলো, 2 থেকে 3 বছর হলো। আর বিষয়টি স্বীকার করে পরিবেশ অধিদপ্তর জানায়, আইন অনুযায়ী আবাসিক এলাকায় শিল্প কারখানা করার নিয়ম নেই, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। আমাদের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় আসলে শিল্প কারখানা বা এগুলো স্থাপন করা যায় না, তবে যে এই যে ভাঙাড়ির কার্যক্রম বলেছেন এগুলো আসলে আমাদের আওতায় ওইভাবে আসে না। যদি গ্যারেজ থাকে বা ওয়ার্কশপ হয় তাহলে আমাদের আওতাভুক্ত। তো বিষয়টি আমরা জেনেছি, জেনে আমরা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, তদন্ত করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। জনবসতিপূর্ণ এলাকা থেকে দ্রুত জাহাজ ভাঙা শিল্পের লোহার স্ক্র্যাপ কারখানাগুলো সরিয়ে নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, যেমনটা বলছিলাম, চট্টগ্রাম নগরীর সরাইপাড়া আবাসিক এলাকায় গড়ে উঠেছে জাহাজ ভাঙা শিল্পের ভারী লোহার স্ক্র্যাপ কারখানা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ স্ক্র্যাপ কারখানা গড়ে উঠেছে, কি বাস্তবতা দেখছেন আর পরিবেশ অধিদপ্তরই বা কি বলছে? সুমন। জি লিজা, আমি সরাইপাড়া এলাকায় অবস্থান করছি। যদিও নিয়ম অনুযায়ী এই আবাসিক এলাকায় কিন্তু জাহাজ শিল্প যে কারখানা সেটি কিন্তু করার কথা নয়, তারপরেও কিন্তু এখানে দীর্ঘদিন ধরে তারা এই জাহাজের যে স্ক্র্যাপগুলো রয়েছে সেগুলা তারা এখানে এনে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এগুলা কাটাছিড়া করা হয়। সেই কারণে কিন্তু এই এলাকার আশেপাশে যারা আবাসিক এলাকায় বসবাস করেন তারা কিন্তু এই যে বিকট শব্দ, আমিও কিছুক্ষণ আগে এখানে এসে রয়েছি, কিন্তু আমরা দেখছি এখানে বিকট শব্দর পাশাপাশি যে ধুলো বালুই আসলে পরিবেশ খুবই মারাত্মক। এবং আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন আসলে তাদের জানা ছিল না এই আবাসিক এলাকার মধ্যে এরকম একটি জাহাজ শিল্পের যে কারখানা রয়েছে এবং তারা এই বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি দিয়ে যে কাটাছিড়া করা হয় আসলে এলাকার খুবই মারাত্মক ভাবে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে বিশাল সাউন্ড হচ্ছে এবং এই যে কাটাছিড়া আপনাকে দেখাচ্ছি ধুলা বালু, এখানে অনেক শ্রমিক সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা এইভাবে তাদের কারখানার যে মালামালগুলা বিভিন্ন সাইজ করা হয় এবং পরিষ্কার করা হয়। এগুলো হচ্ছে জাহাজের যে স্ক্র্যাপ গুলা রয়েছে সেই সিট গুলা কিন্তু তারা কেটে এখানে পরিষ্কার করা হয়। এখানে যারা বসবাসকারী রয়েছে তারা বলছেন আসলে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েও কিন্তু তারা তাদের যে পরিবেশ অধিদপ্তর কোনো ধরনের তাদেরকে সহযোগিতা করছেন না এবং তারা এই অভিযোগ করছেন। তবে আমি যখন কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের সাথে, তারা বলছেন দ্রুত এই বিষয়ে একটি ব্যবস্থা নেওয়া হবে। তো চট্টগ্রামের যে সরাইপাড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। লিজা। জি সুমন, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 517 জন। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 186 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 24 ঘন্টায় নতুন করে 186 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে 4 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন, ঢাকা বিভাগে 40 জন, ঢাকা উত্তর সিটিতে 42 জন এবং দক্ষিণ সিটিতে 67 জন, খুলনা বিভাগে 17 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন এবং সিলেট বিভাগে 1 জন ভর্তি হয়েছেন। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। রণাঙ্গনে একের পর এক পরাজয়ের খবরে হতভম্ব হয়ে পড়ে পাকিস্তান সরকার। ৭১-এর এই দিনে ভুটান সরকার সর্বাত্মকভাবে বাংলাদেশের পক্ষে থাকার ঘোষণা দেয়। অন্যদিকে পাকিস্তান শিবির অপেক্ষা করতে থাকে চীনের সামরিক সহায়তা আর মার্কিন নৌবহরের। ৭১-এর এই দিনের কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মিত্রবাহিনীর হামলায় কোণঠাসা সেনাবাহিনীর মনোবল বাড়াতে ৭১-এর এই দিন ঝিনাইদহে যান পাকিস্তানি জেনারেল নিয়াজি। কিন্তু মাটিতে নামার আগেই তাকে বহনকারী হেলিকপ্টারে আক্রমণ চালায় মুক্তিসেনারা, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করে।
একই দিন পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম পদস্থ কর্মকর্তা রাউফ ফরমান আলী ঢাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকদের বলেন, জয় তাদেরই হবে, কেননা সবকিছুই চলছে পরিকল্পনা ও ছক অনুযায়ী। অন্যদিকে ৭ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বেতার ভাষণে বলেন, খুব শিগগির মুক্তিবাহিনীর দখলে আসবে ঢাকা। ওদিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি নেতা লিওনিদ ব্রেজনেভ এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তানের উচিত শান্তিপূর্ণ সমাধানে আসা, আলোচনা ছাড়া যুদ্ধের অবসান ও অনুকূল রাজনৈতিক পরিস্থিতি আনা সম্ভব না। ৭১-এর এই দিন সিলেট সহ দেশের বড় একটা অঞ্চল শত্রুমুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সারা দেশের বিতার্কিকদের মান এবং দক্ষতা উন্নয়নের জন্য সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDF-BD। সংগঠনটি এবার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি যায় যায় দিন পত্রিকার সম্পাদক এবং লাল গোলাপের স্রষ্টা শফিক রেহমান। অনুষ্ঠানে তার বক্তব্যে উঠে আসে রাজনৈতিক দল সংস্কার ও মানুষের গণতান্ত্রিক অধিকারের বিষয়। নিজের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন শফিক রেহমান, করেন স্মৃতিচারণ। এ সময় উদ্যমী তরুণ প্রজন্মকে বাংলাদেশে পাশে দাঁড়ানোর আহ্বান জানান বর্ষিয়ান এই সাংবাদিক। মানুষ ধানের শীষ এবং নৌকায় বোঝে, সুতরাং পার্টিকে সংস্কার করো, পার্টির মধ্যে ডেমোক্রেসি আনো, এটা হলো আমার থিওরি। এবং আস্তে আস্তে মানুষ এই তোমাদের মতন তরুণরা শেষ পর্যন্ত ভালো লোকরা পলিটিক্সে ঝুঁকবে, যাবে, এটা আমার মোটামুটি এখনো দৃঢ় বিশ্বাস। বিশ্ব সাহিত্য কিন্তু এখানে একটা ভালো আয়োজন করেছে, যে সারা বিশ্বের বইটি আছে, সেগুলো পড়ো তোমরা, বাংলা অনুবাদ পড়লেও ভালো, নাহলে ইংরেজি পড়া শেখো, ব্রিটিশ কাউন্সিলে যাও, এটা আমার বারবার অনুরোধ। ভালো ভিডিও, ভালো সিনেমা দেখো, বিদেশি ছবি দেখো, দেখলে পরে তোমরা নিজেকে আরো উন্নত। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজার শরণার্থীর শিবিরে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৬ শিশু এবং ৫ নারী সহ ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। অন্যদিকে উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি ধারাবাহিক বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে জানিয়েছে ওয়াফা সংবাদ সংস্থা। গত ১ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৪৪,৬১২ জনে। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। জি, চলুন জেনে নেই আজকের পত্রিকাগুলো প্রধান প্রধান শিরোনাম। জি দর্শক, আমার হাতে প্রথম আলো শিরোনাম করেছে, ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়েই গেল, আওয়ামী লীগের শেষ ৫ বছরে ১৬,০০০-এর বেশি খুন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন বোতল, টানা ৩ দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ। দৈনিক সমকাল দেখতে পাচ্ছি শিরোনাম করেছে, চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী, কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল হোটেল ব্যবসা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ৪ বাধায় রপ্তানিতে সর্বনাশ, শ্বেতপত্রে স্বাস্থ্য খাত, কেনাকাটায় ভয়াবহ লুটপাট। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়ন চিত্র, থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি, অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট, বিদেশে পুঁজি সরানো বেড়েছে ৬০%। বণিক বার্তা শিরোনাম করেছে, টানা ১০ বছর বাপিক্সের ১০০% সাফল্য সত্ত্বেও গোষ্ঠী স্বার্থে এলএনজিতে। সর্বশেষ ডেইলি স্টার শিরোনাম করেছে, প্রজেক্ট কস্ট টু শুট আপ বাই 80%, রেজিস্ট কমিউনাল ফোর্সেস ইন ইউর কান্ট্রি উইল ডু ইট ইন বাংলাদেশ।
শামীম, আমরা শিরোনামগুলো দেখলাম, তো আমাদের বেশ একটা বার্নিং ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং আজকেও আমরা দেখলাম 145 জন নাগরিক বাংলাদেশের পক্ষে বিবৃতি দিয়েছে। এবং আরেকটা যে বিষয়, আমাদের ভারতের খুব গোপন বৈঠকে ভারতীয় ভিসাও সীমিত করা হয়েছে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? যে একটি বিষয় হচ্ছে যে আজকে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, আপনি জানেন কিনা, রিউমার স্ক্যানার। এই প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয় 49টি গণমাধ্যম ভুয়া তথ্য প্রবাহের মাধ্যমে এবং ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক একটি অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু তিনি 3 দিন বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সমমনা দলের সঙ্গে কিন্তু বৈঠক করে তিনি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এবং এই ঐক্যের ডাকে কিন্তু তিনি দুটি বিষয় স্পষ্ট করেছেন, যে দেশের সার্বভৌমত্ব এবং দেশের দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে কিন্তু সব দল এবং সব মত এক হয়েছে। এবং আরেকটি বিষয় যে ভারতীয় ভিসা, যেটি বললেন যে ভারতীয় ভিসা প্রক্রিয়া আগের থেকে তুলনামূলকভাবে একটু কম করা হয়েছে, যে বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে এখন কম সংখ্যক যাত্রী এবং আসতে পারছে এই মুহূর্তে। জি, যদি আমরা মোটা দাগে বলি তাহলে আসলে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সবাই এক, দলমত নির্বিশেষে। তো আরেকটা যদি এখন আমরা দেখলাম যে ডেঙ্গু পরিস্থিতি, এখন আসলে ডেঙ্গুর সিজন না, যদি আমরা স্বাস্থ্যের দিক দিয়ে চিন্তা করি, তারপরে ডেঙ্গু কিন্তু এখনো ভয়াবহ অবস্থায় আছে এবং আমরা এটা নিয়ন্ত্রণ কোনোভাবেই করতে পারছি না। এটা আসলে নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? নিয়ন্ত্রণের জন্য বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু এখন ডেঙ্গুর মৌসুম ছাড়াও এখন কিন্তু অফ পিক, তারপরে ডেঙ্গু এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক হারে বাড়ছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে এডিস মশা নিধনে হটস্পট ম্যানেজমেন্ট যেটি বলে, সেই হটস্পট ম্যানেজমেন্টের মাধ্যমে বছরব্যাপী ডেঙ্গু নিধনের যে কার্যক্রম সেটি পরিচালনা করতে হবে। এবং দলমত নির্বিশেষে এবং সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার একসঙ্গে যদি কাজ করে সেক্ষেত্রে হয়তো বা এডিস মশা নিধন সম্ভব এবং ডেঙ্গুর যে ঊর্ধ্বমুখী লাগাম সেটি টানানো সম্ভব। আপনাকে একটু বলি যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আমি কিছুদিন আগে ঘুরেছি, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, কুর্মিটোলা, সব হাসপাতালে কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে। এবং চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে ডেঙ্গু রোগী ভর্তি হয় সর্বোচ্চ 7 থেকে 10 জন, কিংবা কোনো হাসপাতালে একবারে শূন্যের কোঠায় থাকে। কিন্তু এখনও বিভিন্ন হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগী আমি দেখেছি যে 50-এর উপরে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি আছে। তো বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা একটি বার্তা দিচ্ছেন, সেটি হচ্ছে যে স্থানীয় সরকারকে অবশ্যই অ্যাক্টিভলি কাজ করতে হবে। এখন তো স্থানীয় সরকার নেই, এখন আসলে কাজটা কিভাবে হবে? এখন জেলা প্রশাসক মূলত কাজ করছেন এবং সিটি কর্পোরেশনগুলোতে অবশ্যই একজন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী আমরা জানি যে একজন নির্বাহী, যারা সেই নির্বাহীর মাধ্যমেই মূলত কার্যক্রম পরিচালনা করার যে তাগিদ সেটি কিন্তু বিশেষজ্ঞরা দিয়েছেন। আরেকটি বিষয় আমি বলি যে ডেঙ্গুর আমরা দেখি যে শুধু মৌসুম শুরু হলেই কিন্তু আমরা যে তৎপরতা লক্ষ্য করি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটি কিন্তু বছরব্যাপী কার্যক্রম অব্যাহত রাখতে হবে যদি আমরা এডিস মশাকে নিধন করতে চাই। জি, আসলে এখন তো আবার ডেঙ্গুর পরবর্তী চিকুনগুনিয়াও দেখা দিচ্ছে, তাই না? এটাও কিন্তু ভয়াবহ পর্যায়ে চলে গেছে। রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকুনগুনিয়া রোগী জানতে পেরেছি, সেটি হচ্ছে যে রাজধানীর মূলত 3 থেকে 4টি হাসপাতালে এখন ভর্তি হচ্ছেন এবং রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল যেটি রয়েছে সেটিতেও আমরা জানতে পেরেছি যে চিকুনগুনিয়া রোগী এই মুহূর্তে ভর্তি হচ্ছেন। তো এখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুটি কিন্তু আসলে মশাবাহিত রোগ এবং এই মশা নিধনে কিন্তু আসলে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকারের পাশাপাশি যারা মূলত সমাজের কিংবা গোষ্ঠীর নেতৃত্ব দেয় তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং সচেতনমূলক ভূমিকা পালন করতে হবে। সচেতনতাই পারে আসলে ডেঙ্গু নিধন করতে। জি, আমরা বেশ কিছু উদ্যোগও দেখলাম স্বাস্থ্য অধিদপ্তর, প্লাস হচ্ছে পাশাপাশি আমাদেরও সচেতন হওয়া খুব জরুরি, তাই না? জি শামীম, আপনাকে স্টুডিওতে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। জি দর্শক, এরই সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল অন্তর্বর্তী সরকার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভারতের জনগণকে বাংলাদেশের 145 নাগরিকের বিবৃতি।
লাগামহীন মূল্যস্ফীতিতে দিশেহারা মানুষ, খরচ বাঁচাতে খাবার কমিয়ে দিচ্ছে নিম্ন মধ্যবিত্তরা, দ্রুত সরকারি পদক্ষেপের তাগিদ। চট্টগ্রামে আবাসিক এলাকায় জাহাজ ভাঙা শিল্পের ভারী লোহার স্ক্র্যাপ কারখানা, দূষিত হচ্ছে পরিবেশ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 186। এবছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 517 জনে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।